সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। সম্প্রতি মালিবাগ এবং যাত্রাবাড়িতে দুটি স্বর্ণের দোকানে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে এবং দুর্ধর্ষ স্টাইলে ফিল্মি কায়দায় দুটি দোকানেই চুরি করে প্রায় 650 ভরি স্বর্ণ, পাশাপাশি 2 থেকে 2.5 লাখ টাকার মতো নগদ টাকা চোরচক্রের সদস্যরা ছিনিয়ে নিয়ে যায়। এবং যেই ঘটনাটি এই দুইটি ঘটনায় ঘটে যে তাদের যে পন্থাটা চুরির সেটি অভিনব পন্থা। একটি ঘটনায় তারা বোরকা পরে মহিলাদের যে টয়লেট সেই টয়লেটে প্রবেশ করে এবং তারপরে তারা চুরির ঘটনাটি ঘটায়। আরেকটি ঘটনায় পাশের দোকানের যে ওয়াল সেই ওয়াল ভেঙে তারপরে তারা সেই স্বর্ণের দোকানে প্রবেশ করে। এই যে অভিনব কায়দায় দুটি স্বর্ণের দোকানে চুরি, এর পেছনে কারা আছে, এর তদন্তে নেমে পুলিশ এখন পর্যন্ত কতটুকু তথ্য পেয়েছে সেই বিষয়টি নিয়ে আমার করা একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা একটু দেখে আসতে চাই। 9 অক্টোবর রাত 3টা 7 মিনিট মৌচাকের ফরচুন শপিং মলে বোরকা পরে ঢোকে দুই চোর। ফিল্মি স্টাইলে প্রথমে সিসিটিভি ক্যামেরা সরিয়ে এরপর চুরি করে দ্রুত পালিয়ে যায় তারা। দোকান মালিক অভিযোগ করেন সে রাতে নিজের ও বন্ধকি প্রায় 500 ভরি স্বর্ণালংকার চুরি হয় তার। সবাই যদি একত্রে কাজ করে হয়তো আমার জিনিসটা আমি ফেরত পাবো। আমার তো জীবন শেষই, আমার মারা যাওয়া ছাড়া কোনো পথ নাই, কারণ কাস্টমারের শোনা আমি কি করে দেব? কাস্টমার তো আমাকে ছাড়বে না, মানুষ তো আমাকে ছাড়বে না। আমার এমন কোনো সম্পদ নাই যে আমি বেচে তাদেরকে দিব। এখন আমার তো একটাই পথ, মারা যাওয়া, তাছাড়া তো কোনো পথ নেই। যদি আমার সোনা ফেরত না পাই তাহলে আমার মারা যাওয়া ছাড়া কোনো পথ নেই। এর আগে গত 5 অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের লিলি গোল্ড হাউস থেকে প্রায় 125 ভরি স্বর্ণালংকার ও নগদ 3.25 লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। দুই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্বর্ণের দোকানে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যেসব মার্কেটে জুয়েলারি দোকান আছে সেসব মার্কেটে নিরাপত্তার জন্য পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জুয়েলারি সমিতির। পুলিশকে ইনফর্ম করতে হবে এবং পুলিশও সব জুয়েলারিদের বিভিন্ন মার্কেটে এলাকা ভিত্তিক তাদের বলতে হবে যে আপনাদের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, কতটা সিকিউরিটি আপনারা নিজেরা দিতে পারবেন, কারণ পুলিশকে ডাকলে পুলিশ আসবে। আর একটা হলো যে মার্কেটে যে সমস্ত সিকিউরিটি বা কমিটি আছে তাদেরকেও বলতে হবে পুলিশের তরফ থেকে যে আপনার এই সিকিউরিটি সিস্টেম মতো যেন পাহারা দেয়। এইখানে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরও ভূমিকা আছে, যারা বিজনেস করে তাদেরও ভূমিকা আছে এবং যারা মার্কেট বা যাদের কমিটি আছে তাদেরও ভূমিকা আছে এই সমস্তগুলিকে প্রতিরোধ করা বা যাতে এটা না হয় সেই রকম ব্যবস্থা নেওয়া। শুধু স্বর্ণের দোকানেই নয়, বাসাবাড়ি ও অন্য প্রতিষ্ঠানেও চুরির ঘটনা বেড়েছে। ডিএমপির তথ্য বলছে রাজধানীতে গত 9 মাসে চুরির মামলা হয়েছে 1,500-এর বেশি। পুলিশ বলছে যাত্রাবাড়ি ও মৌচাকে স্বর্ণের দোকানে চুরির ঘটনার রহস্য উন্মোচনে মিরপুরের এফএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও পল্টনের চায়না টাউনের চুরির ঘটনায় জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মার্কেটের ভেতরের কেউ এসব চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিপূর্বে এর সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেই সব ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের গতিবিধি বিশ্লেষণ করে আমরা তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে থাকি। এর বাইরে আমাদের নিজস্ব যে পদ্ধতিগুলো রয়েছে অপরাধ এদের রহস্য উদ্ঘাটনের জন্য যে কৌশলগুলো, সব কৌশল আমরা অবলম্বন করে অবশ্যই যারা অপরাধী তাদেরকে আইন আওতায় নিয়ে আসতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। কেন্দ্রিক যেসব নিরাপত্তা ব্যবস্থা, রাত্রিকালীন আমাদের যে টহল কার্যক্রমগুলো সেগুলো আরও সক্রিয় এবং জোরদার করা হয়েছে। এর বাইরে যারা সংঘবদ্ধ অপরাধী রয়েছে, চিহ্নিত এবং বহির্গত অপরাধী রয়েছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। শুধু ঢাকাতেই নয়, সোনার দোকানে চুরির ঘটনা বেড়েছে সারা দেশেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই দুই স্বর্ণের ঘটনার কথা শুরুতে বলেছিলাম, সেটির পাশাপাশি ডিএমপির যে তথ্য সেই তথ্য অনুযায়ী সারা দেশের পাশাপাশি ডিএমপিতে গত 9 মাসে 1,500-এর বেশি মামলা হয়েছে। আমরা যদি একটু মামলার পরিসংখ্যাটা দেখতে চাই যে কি পরিমাণ মামলা কোন মাসে হয়েছে, যেটি দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে 206টি মামলা হয়েছে রাজধানীতে, ফেব্রুয়ারিতে 153টি, মার্চে 180, এপ্রিলে 166, মেতে 178,
জুন মাসে 145, জুলাইয়ে 147, আগস্ট মাসে 183 এবং সেপ্টেম্বর মাসে সবশেষ যে মাসটি সেই মাসে 163টি মামলা হয়েছে। গড়ে আমরা হিসেব করে দেখেছি রাজধানীতে প্রায় প্রতিদিন 6টি করে চুরির ঘটনা ঘটছে। এই যে চুরির পরিসংখ্যান, এর মধ্যে স্বর্ণ চুরির সেটি যদি আমরা বের করতে চাই, সেটি আমরা তুলনা করেছিলাম। সেটি ছিল যে টোটাল যেই 1521টি মামলা হয়েছে, সেই 1521টির মধ্যে 433টি মামলা হয়েছিল যে সিধেল চুরির যেই ধারা, সেই ধারায়। তো পুলিশের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এই যে 463টি, এই 433টির মধ্যে বেশিরভাগই হয়েছে স্বর্ণের ডাকাতি। এবং এই যে ডাকাতির বা চুরির যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে মামলার ক্ষেত্রে যেটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা চুরি এবং ডাকাতির মধ্যে একটি পার্থক্য হয়ে যায়। অনেকে ভাবে যে যেহেতু এটিকে নিয়ে চলে গিয়েছে, অনেক ক্ষেত্রে এটাকে ডাকাতি বলি আমরা, যেহেতু প্রক্রিয়াটি ভিন্নতর হয়, যে কারণে অনেকের সময় এই পার্থক্যটি তারা বলেছে যে 2 থেকে 3 জন হলে সেটিকে চুরি এবং এর বেশি হলে সেটিতে ডাকাতি। তো যে ক্ষেত্রে যেটি হয়, প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যায় যে যারা চুরির অপারেশনে যায় সেখানে 2 জন বা 3 জনই থাকে, আর বাইরে বিভিন্ন পর্যায়ে ওরা বিভিন্ন সময় সংযুক্ত হয়, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সোনার দোকানে যেই চুরির ঘটনাগুলো ঘটে, সোনা লোটের, সেখানে চুরির মামলায় হয়। তো সেই মামলায় আমরা দেখলাম। আরেকটি বিষয় একটু দেখতে চাই, যেই মামলাটি এখন তদন্তাধীন মৌচাক এবং যাত্রাবাড়িতে, সেই ঘটনাটি তদন্তের ক্ষেত্রে আমরা গোয়েন্দাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা আসলে কিভাবে তদন্ত করছে বা এর নেপথ্যে কারা আছে সেটা তারা কিভাবে বের করতে পারবে। তো সেটি নিয়ে তারা যেটি বলেছে যে এর আগে এই গত বছরের সেপ্টেম্বরেই হয়েছিল এফএস টাওয়ার মিরপুর 10 নম্বরে যে টাওয়ারটি রয়েছে, সেখানে একটি দুর্ধর্ষ স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছিল। এবং চলতি বছরের জানুয়ারিতে আমরা দেখেছি সীমান্ত সম্ভারে ঘটনা ঘটেছিল চায়না টাউনে 2 থেকে 3 মাস আগে। এই যে 3টি চুরির ঘটনা, এই 3টি চুরির ঘটনার সাথে এই যে 1 সপ্তাহের ব্যবধানে যেই 2টি স্বর্ণের চুরির ঘটনা ঘটেছে, এই যে ধরন, চোরদের যে ধরন বা চোর যে এটি যে সংঘবদ্ধ চোর চক্রের কাজ, এবং তাদের এই 3টি ঘটনার সাথে এই 2টি ঘটনার অনেকটি জায়গায় তারা মিল পেয়েছে, যে কারণে এই 3টি ঘটনা যারা ঘটিয়েছিল তারাই কিন্তু আসলে এই সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তারা ঘটিয়ে থাকতে পারে বলে আমাদেরকে গোয়েন্দারা জানিয়েছে। তো এই 3টি চুরির ঘটনাকে সামনে রেখে এই 3টি ঘটনায় যারা গ্রেফতার হয়েছিল বা যারা আইনের আওতায় এসেছিল, তাদেরকে তারা কোথায় আছে, তারা জামিনে বের হয়েছে কিনা, বা জামিনে বের না হলে তাদের সহযোগীরা কোথায় আছে, এইভাবে তথ্যগুলো সংগ্রহ করেই কিন্তু এই ঘটনা দুটির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। এর আগে যখন আমরা দেখেছি চলতি বছরের জানুয়ারিতে সীমান্ত সম্ভারে চুরির ঘটনাটি ঘটে, সেই চোরকে তারা আইডেন্টিফাই করার জন্য তারও 1 বছর আগে গোয়েন্দা পুলিশের কাছে এই একই চক্র তারা অন্য একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গোয়েন্দা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিল। পরবর্তীতে সেই তথ্য ঘেটে দেখা যায় যে যারাই এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল তারা প্রত্যেকে জামিনে বের হয়ে এসেছে। পরবর্তীতে গোয়েন্দারা সেই আসামিদেরকে ট্র্যাক করে তারা কোথায় আছে, তাদের অবস্থান এবং তাদের গতিবিধির সাথে সীমান্ত সম্ভারের গতিবিধিটি মিলিয়ে তারা কিন্তু 2 4 মিলিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছিল, এবং যেই স্বর্ণটি লুট হয়েছিল তার বেশ কিছু অংশ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তো যে কারণে এই ঘটনায় মালিবাগ এবং যেই এই ঘটনাটি আমরা ঘটেছে যাত্রাবাড়িতে, এই 2টি ঘটনাতেও তারা এই লিঙ্কগুলো তারা খোঁজার চেষ্টা করছে। পাশাপাশি একটি বিষয় খুবই আলোচনায় এসেছে, বা যারা যেই 2টি মার্কেটে চুরির ঘটনা ঘটেছে তারা বারবার বলেছে তারা দীর্ঘ সময় ধরে তারা কিন্তু চুরির ঘটনাটি সংগঠিত করেছে। প্রথমে তারা গ্রিল কেটে চুরির ঘটনাটি ঘটানোর জন্য গ্রিল কেটে তারা মহিলাদের যে বাথরুম, সেই বাথরুমে তারা প্রবেশ করেছে। সেখান থেকে তারা অবস্থান করে যখন রাত 2টার দিকে তারা সেই বাথরুমে ঢুকেছে, মৌচাকে যে দোকানে স্বর্ণের চুরি হয়েছে সেটির ঘটনাটি বলছি, যে 2টার দিকে তারা মহিলা বাথরুমে প্রবেশ করেছে বোরকা পরে। এরপর সেখান থেকে তারা পুরো মার্কেটটি ঘুরে রাত 3:07 এসে যেই দোকানটিতে তারা টার্গেট করেছিল শম্পা জুয়েলার্স, সেই দোকানে এসে তারা তালা কাটা শুরু করেছে। তবে তারা সেই তালা কাটা শুরু করার আগে তারা যেটি করেছে, সিসিটিভির ফুটেজগুলো তারা বন্ধ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি বাইরের সিসিটিভি ফুটেজটি প্রথমে তারা বন্ধ করে তারা দোকানের যেই তালা সেটি তারা কেটেছে। কাটার পরে তারা যেটি করেছে, ভেতরে ঢোকার পরেও তারা একইভাবে সেই দোকানের ভেতরে 2টি সিসিটিভি ক্যামেরা ছিল, সেই দুটোও তারা কালো কাপড় দিয়ে তারা ঢেকে তারপরে তারা তাদের যেই
চুরি বা চুরির কাজ সেটি তারা সম্পন্ন করেছে। তো এভাবে এই যে তাদের যে অভিনব পন্থা, এরপরে তারা যেই রুটটি ব্যবহার করে পালিয়েছে সেই রুটেও তারা দেখতে পায়নি কাউকে। তো এই যে 2টা থেকে 3:41 প্রায় 4টা 2 ঘন্টারও বেশি সময় সেই মার্কেটে অবস্থান করে দুজন চোর এতগুলো স্বর্ণ চুরি করলো, কিন্তু সেখানকার যে নিরাপত্তা প্রহরী তারা কেউই আসলে সেটিকে আন্দাজ করতে পারলো না, বা কোনোভাবেই তারা এই 2 ঘন্টা সময়ে এই যে এই রাস্তা বা যেখানে চুরি করেছে যে দোকানে, সেখানে একবারও তারা তাদের যেই নিরাপত্তা পহরা সেটির জন্য একবারও ঘুরে গেল না। এই বিষয়টি নিয়ে মালিকের পক্ষ থেকে বারবার সন্দেহ করা হয়েছে। আমরা যখন এই প্রতিবেদনটি তৈরি করার জন্য দ্বিতীয় দিন গিয়েছিলাম, তখনও দেখেছি পুলিশের পক্ষ থেকে একাধিক টিম এই যে পুরো বিল্ডিংয়ে যারা নিরাপত্তা প্রহরী আছে তাদেরকে দফায় দফায় জেরার মুখে আনছেন, এবং তাদের যে তারা যেখানে কখন কে ডিউটি করেছে এবং কোন সময়ে তারা কোথায় অবস্থান করেছে তাদের যে কল ডিটেলস সেগুলো এনে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে যে তাদের নিরাপত্তা প্রহরীদের সাথে চোর চক্রের কারো কখনো কোনো যোগাযোগ হয়েছে কিনা। এই যে এভাবে তারা পুরো এরিয়ার ওখানে সন্দেহভাজন কারা এসেছে চলাফেরা করেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ এভাবে তারা চেষ্টা করছে যে সন্দেহভাজন বা কোনো চোর চক্র যারা অতীতে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে, যে 3টি ঘটনা কথা বললাম মিরপুর, পল্টন এবং ধানমন্ডিতে, তাদের সাথে এখন এই যে এই মার্কেটে ওই সময়ের ভেতরে কেউ ছিল কিনা, এভাবে কিন্তু তারা একের পর এক ক্রস চেক করে সেই যে এই ঘটনার যারা নেপথ্যে আছে তাদের খুঁজে বের করা তারা চেষ্টা করছে। আর যাত্রাবাড়ি ঘটনাটি যেটি ঘটেছে সেটি তারা যেটি করেছে, তারা যেই মার্কেটটির যেই দোকানটিতে তারা চুরি করবে সেই দোকানে তারা সরাসরি প্রবেশ করেনি। তারা যেটি করেছে অন্য একটি গেট দিয়ে তারা প্রবেশ করেছে, করে অন্য একটি দোকানে তারা আগে প্রথমে ঢুকেছে, ঢোকার পরে সেই দোকানের যে দেয়াল সেটি ভেঙে তারপর তারা স্বর্ণের দোকানে ঢুকেছে। এই যে তাদের যে এই যে পরিকল্পনাটা, এটি এই যে তাদের যে চুরির যে অভিনব পন্থা, এটি দেখেই বোঝা যাচ্ছে তারা একাধিকবার সেই মার্কেটে গিয়েছে এবং সেই দোকানের সাথে কোন দোকানের সংযোগ আছে, কোন দোকান দিয়ে ঢুকলে সেটি অনায়াসে সকলের চোখ ফাঁকি দিয়ে স্বর্ণগুলো নিয়ে পালিয়ে যাওয়া যাবে, সেটির জন্য তারা বিভিন্নভাবে পরিকল্পনা করেছে। এবং 2টি ঘটনায় তারা যেটি করেছে, সুকৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও তারা কিন্তু বারবারও তারা চেষ্টা করেছে যে সবার চোখ ফাঁকি দিয়ে কীভাবে চুরি করা যায়। তো 2টি ঘটনায় আমরা দেখেছি যে পুঙ্খানুপুঙ্খানুভাবে যেই অভিনব পন্থা ব্যবহার করে তারা চুরি করেছে, ঠিক একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল দলগুলো রয়েছে সবাই কিন্তু চেষ্টা করছে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে এভাবে ধাপে ধাপে বিভিন্ন অপরাধের পরিক্রমা পর্যালোচনা করে তাদেরকে আইনের আওতায় আনতে। কারণ রাজধানীর মতো জায়গায় এরকম দুর্ধর্ষ 2টি ডাকাতি বা চুরির ঘটনা ঘটবে, আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারবে না। এটি নিয়ে আসলে তাদের মধ্যে প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ বারবারও বলেছে তারা অনেক বেশি তৎপর আছে। তারা যেটি বলেছে যে সেই মার্কেটগুলোতে তারা বারবার রেকি করার চেষ্টা করছে, এই চোর চক্র অন্য কোনো মার্কেটে গিয়ে চুরি করে কিনা সেই নিরাপত্তাও তারা পর্যালোচনা করছে, যাতে কোনোভাবেই এই যে চোর চক্র সদস্যরা কোনোভাবে অন্য আর কোনো ঘটনা ঘটাতে না পারে। পাশাপাশি এদের যে এই 2টি ঘটনা, এই ঘটনার সাথে যাতে দ্রুততম সময় তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়। পাশাপাশি যে ভুক্তভোগী বারবার বলেছে যে তার যত পুঁজি ছিল সব পুঁজি দিয়ে তারা সেই স্বর্ণের দোকানে খাটিয়েছে এবং প্রায় তার নিজের 400 ভরি এবং বন্ধকি আরও 100 ভরি স্বর্ণ সেখানে ছিল। অর্থাৎ সে যেটি বলেছে যে তার স্বর্ণের যদিও সে ক্ষতিপূরণ না পায়, কিন্তু তার যেই তার কাছে যারা ভাড়া রেখেছে বা বন্ধক রেখেছে যেই স্বর্ণগুলো, তারা তো তাকে আসলে ছেড়ে কথা বলবে না। সে কারণে সে আইন শৃঙ্খলা বাহিনীকে বারবারও বলেছে দ্রুততম সময়ে তারা যাতে এই রহস্যটি উদ্ঘাটন করে যেই লুট হওয়া স্বর্ণগুলো যাতে তারা উদ্ধার করে দিতে পারে, সে আহ্বানে কিন্তু সে জানিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও বলেছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এই যে এই রহস্য শেষ এই দ্রুততম সময়ে কিভাবে উদ্ঘাটন করে যারা চুরির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা, পাশাপাশি লুট হওয়া স্বর্ণ দ্রুত উদ্ধারের করার জন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে। তো আজকে আমরা কথা বললাম যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত 2টি স্বর্ণের দোকানের ডাকাতের পেছনে কারা আছে, তাদের খোঁজার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কী করছে সেই বিষয় নিয়ে কথা বললাম। সামনে আরও নতুন এ ধরনের চাঞ্চল্যকর তথ্য নিয়ে আবারও সামনে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।